সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয়, ভাড়া করে দেশ পরিচালনা করা যায়। ভাড়া করে দেশ পরিচালনা করা যায়। যে কথাটি বলেছি এটি আমার নয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ একটি আলোচনা সভায় বলেছেন, কয়েকজন লোককে দেশ বিদেশ থেকে ভাড়া করে এনে কি দেশ পরিচালনা করা যায়। এসহ সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন AKM পাটোয়ারি, মিডিয়া ব্যক্তিত্ব, রাজনীতি ও সমাজ বিশ্লেষক। থ্যাংক ইউ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, তিনি আজ দুটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং দুটি অনুষ্ঠানে অনেকগুলো কথা বলেছেন যে চাঁদা বা ঘুষের বিষয়ে 1 লাখকে 5 লাখ দিতে হচ্ছে, কোনো এক ব্যবসায়ী তাকে বলেছেন। আবার তিনি বলেছেন সচিবালয়ের বাইরে আসলে প্রশাসনের উপস্থিতি উপলব্ধি করা যায় না। আর একটা কথা বলেছেন যে কয়েকজন লোককে দেশ বিদেশ থেকে ভাড়া করে এনেই কি দেশ পরিচালনা করা যায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই সময় এই কথা কেন বলতে হলো? ইমরান সালেহ প্রিন্স। ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সহ আলোচক জনাব পাটোয়ারি সাহেব উপস্থিত আছেন, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তার ভাষণের 3টি অংশ নিয়ে আমাকে প্রশ্ন করেছেন। তো আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে এবং বাস্তবতার নিরিখে তিনি এই বক্তব্যগুলো দিয়েছেন। আসলে বাংলাদেশ আজকে যেভাবে চলার কথা সেভাবে কিন্তু চলছে না, এটা হলো বাস্তবতা। বিশেষ করে 15 বছরের ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের অবসানের পর এতদিনে বাংলাদেশ একটি গণতন্ত্রের পথে যাত্রা শুরু হওয়ার কথা ছিল, এবং একই সাথে একটি জবাবদিহিমূলক প্রশাসন এবং একটি মানে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এতদিনে এগিয়ে যাওয়ার একটা বিষয় ছিল। কিন্তু বাস্তবতা হলো ফ্যাসিবাদের অবসান ঘটেছে বটে, কিন্তু আমরা প্রায় 1 বছর পার হতে চললো, আমরা এই বিষয়গুলো ফয়সলা করে একটা নির্বাচনের মধ্য দিয়ে, সংস্কারের মধ্য দিয়ে জনগণের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটাকে আমরা কিন্তু বাস্তবে রূপ দিতে পারি নাই বলেই মির্জা ফখরুল ইসলামের কণ্ঠে সে আক্ষেপের কথাটা উঠে এসেছে। আজকে তিনি বলেছেন সচিবালয়ের বাইরে। অবশ্যই সারা বাংলাদেশের প্রশাসন বলতে যা বোঝায় সেটা কিন্তু নেই, থাকলেও সেটা ওই 4 দেয়ালের মধ্যে সীমাবদ্ধ। এটা যে জনগণের দোরগোড়ায় পৌঁছানো কিংবা জনগণের সেবায় যে প্রশাসনকে আরও এগিয়ে যাওয়া, সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি না। সেটা লক্ষ্য করার না যাওয়ারই কথা, কারণ একটা জবাবদিহিমূলক প্রশাসন তখনই নিশ্চিত হবে যখন দেশে গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে, যখন দেশে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার এবং সংসদ বলবৎ থাকবে। এগুলোর অনুপস্থিতির কারণেই প্রশাসনের এই নির্লিপ্ততা, এবং এই নির্লিপ্ততার সুযোগে আজকে ওই যে 1 লাখ টাকার চাঁদা, 5 লাখ টাকার, হয়তো 2-1 ভুক্তভোগী তারা বলছেন এই চাঁদাবাজদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? প্রশাসন কি জানে না কারা এই চাঁদা তুলছে? সে যেই হোক, আপনি ধরেন কথা উঠলেই আজকে বিএনপির দিকে আপনারা অনেকে আঙ্গুল তুলেন। আমাদের দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে এই যে চাঁদাবাজ যাদেরকে বলা হচ্ছে, এদের কোনো দল নাই। আজকে আমাদের মহাসচিব এই কথাও বলেছেন, এরা সুযোগ বুঝে দলের বিভিন্ন সময় রং পাল্টায়। আমরা চেষ্টা করছি আমাদের দলে এদের অনুপ্রবেশ বন্ধ করার জন্য, বন্ধ হয়েছেও। আমাদের দলের মধ্যেও যারা বিপদগামী হয়েছিল, আপনারা জানেন যে বিগত 15 বছর আওয়ামী লীগের দুঃশাসনের সময় মানে রাজনীতিটাকে যেন একটা অবৈধ পথে টাকা ইনকামের একটা পথ হিসাবে তখন তৈরি করা হয়েছিল। এটা সংক্রমিত হয়েছে কিছু তৃণমূল লেভেলে। সেখান থেকে আমরাও যে সংক্রমিত হই নাই তা না, আমাদেরও কিছু লোক বিপদগামী হয়েছে। কিন্তু এই বিপদগামী লোকদেরকে কিন্তু বিএনপি প্রশ্রয় দেয়নি, আশ্রয় দেয়নি। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। শুধু সাংগঠনিক নয়, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, কিন্তু প্রশাসন
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কতজনকে গ্রেপ্তার করেছে, কতজনকে আটক করেছে, তাদের বিরুদ্ধে কি অ্যাকশনে গিয়েছে? বরঞ্চ প্রশাসনের এই নির্লিপ্ততার কারণে এই যে চাঁদাবাজরা তারা যেই লেভেলেই থাকুক না কেন, তারা তো মানে আশকারা পেয়ে বা প্রশ্রয় তারা সেখানেই পাচ্ছে। আজকে সেই কারণেই বলছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য, তার যে আক্ষেপ, সেটা এই যে সামগ্রিক যে আজকে মানে দেশ যে ভাড়া করা লোকের কথা তিনি বলেছেন। আজকে দেখেন ভাড়া করা লোক, অবশ্যই আজকে যারা দেখেন প্রশাসনে মানে বা সরকারে যারা আছে, বিভিন্ন পর্যায়ে আপনার নিয়ে আসা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, তারা এসে এখানে, আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি, তাদের প্রতি আমি সবিনয়ে তাদের উদ্দেশ্যেই বলছি, তারা আপনার এখানে এসে আপনার যে ধরনের কথাগুলো এখানে জাতির সামনে উপস্থাপন করছে, গণতন্ত্রের বিষয়ে, আইনের শাসনের বিষয়ে, কিংবা নির্বাচনের বিষয়ে, নির্বাচন পদ্ধতির বিষয়ে, এমনকি মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সিদ্ধান্ত কিভাবে হবে সেগুলোর বিষয়ে এমনভাবে এগুলি উপস্থাপন করছে, মনে হচ্ছে তারা ছাড়া মনে হয় এই বিষয়ে আর অভিজ্ঞ লোক বাংলাদেশে আর কেউ নাই। অথচ এদের কেউ, আমরা যখন স্বৈরাচার ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, এদের কেউ বিদেশে আপনার তখন নিরাপদ জীবনযাপন করেছে, তাদেরকে এখানে নিয়ে এসে মোটা অঙ্কের স্যালারি দিয়ে তাদেরকে আপনার এই কথাগুলো বলানোর জন্য এখানে বসিয়ে রাখা হয়েছে। বরঞ্চ আমি বলবো আজকে সংস্কারের নামে যে জটিলতার সৃষ্টি হয়েছে বা করা হচ্ছে, এই সব লোকের কারণে এই জটিলতাগুলি সৃষ্টি হচ্ছে। না হলে প্রধান উপদেষ্টা সাহেব যখন প্রথমেই তিনি বলেছিলেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে যতটুকু সংস্কারের ব্যাপারে ঐকমত্য হবে সেগুলো নিয়েই নির্বাচনে যাব, বাকিগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তাব নিয়ে জনগণের সামনে হাজির হবে নির্বাচনের জন্য, জনগণের রায় নিয়ে তারা সেগুলো পরবর্তীতে বাস্তবায়ন করবে। সেই জায়গায় কিন্তু বিষয়টা থাকে নাই, আজকে চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনাকে ধন্যবাদ একে এম পাটোয়ারি। অনেকগুলো কথা আমরা শুনলাম ইমরান স্যারের প্রিন্সের মাধ্যমে, তিনি জানালেন। আপনার কাছে এই বিষয়ে জানতে চাই। ধন্যবাদ সহ আলোচক, ধন্যবাদ উপস্থাপক, ধন্যবাদ দর্শক শ্রোতা। ফখরুল ইসলাম সাহেব একটা ভদ্রলোক মানুষ, উনি যে কথা বলছে সংকীর্ণ দৃষ্টিতে ওনার কথাটা সঠিক আছে, এবং আমার সহ আলোচকের সাথেও আলোচনার দ্বিমত করার কোনো স্কোপ নাই। উনি যে এই পর্যন্ত যেগুলি বলছে এগুলির সাথে অনেকগুলির সাথে আমি একমত। তো এখন ফখরুল ইসলাম সাহেব যে বলছেন যে হায়ার করে আপনার দেশ চালানো যায় না, তো উনি কি 1 বছর পরে উপলব্ধি হলো এটা ওনার? প্রথম নাম্বার 1। নাম্বার 2 হলো যে হায়ার করে যদি ম্যারাডোনাকে আমার দেশে আমি খেলতে আনি, কিন্তু সেখানে হায়ার করার দোষ হয় না, দোষ হয়েছে কোয়ালিটির লোক আমি আনছি কিনা। কারণ ম্যারাডোনা হায়ার করে গেলে আমার এখান থেকে সাকিবের থেকে অনেকের চেয়ে ভালো খেলতে পারবে। তো সেখানে যদি আমি দেখবো যে আমি যে হায়ার করছি কোয়ালিটি লোক হায়ার করতে পারছি কিনা, সমস্যাটা ওই জায়গায়। এখানে যাদেরকে হায়ার করা হয়েছে তারা দেশের থেকে অনেক দিন দেশের থেকে বিদেশে ছিল, দেশের এনভায়রনমেন্ট সম্বন্ধে তাদের অনেক কিছু, আমি যদি অনেক দিন দেশে না যাই দেশের পরিস্থিতি আমি বুঝবো না, আমি তখন ওই যারা দেশে থাকে তাদের সাথে আলোচনা করে আমার দেশ সম্বন্ধে ডিসিশন নিতে হবে। তো সেই জন্য এখানে যারা আনছে, প্রথম ওনার এই যে ওনার মাঝি মাল্লা যেগুলো ঠিক করছেন ডক্টর ইউনূস সাহেবের প্রতি, আমাদের দেশের সবচেয়ে বড় কথা হলো আমরা বর্ষার নির্ভরতার আকাল পড়ছে আমাদের দেশে, আমরা নির্ভর করতে পারছি না। যাতে দুর্ভাগ্য হলো আমরা কাকে বিশ্বাস করব? আমরা ডক্টর ইউনূস সাহেবকে বিশ্বাস করলাম, বিশ্বাস করে আনলাম, এখন আনার পরে উনি যে মাঝি মাল্লাগুলি নিলেন, এদের চরিত্র, এদের ব্যাকগ্রাউন্ডটা কি, এদের বাপ চাচারা কী করতো, এগুলো কিছুই দেখা হয় নাই। আমি এখানে দায়িত্ব নিয়ে বলছি যে ওনার অ্যাডভাইজার আপনার চুরির দায়ে চাকরিচ্যুত হয়েছে, তাকে অ্যাডভাইজার করা হয়েছে। বিশেষ সহকারী আপনার এলাকাচ্যুত হয়েছে, তারপর এখানে যে ট্যাক্সি ক্যাব চালাইছে এখানে তার ক্রস ফায়ার দেওয়ার কথা, এখানে দুর্নীতি করার জন্য আসার পরে ওখানে ট্যাক্সি ক্যাব চালাইছে, ওখান থেকে মেয়াদ উত্তীর্ণ কসমেটিক্স পাঠাতো, তার বাইরে দিয়ে ব্যবসা করতো। তাহলে একটা অনৈতিক লোকের এখানে কিন্তু বিশেষ সহকারী বানাইছে। আমি খোদা বক্সের মতো লোক, এরকম কিছু ভালো লোক আছে যেমন আছে, তো বেশিরভাগই ওনার 80% লোক আমি যদি এখন হলে ব্যক্তিগত পর্যায়ে চলে যায়, আমি ওদের ডাটা সব আমার কাছে আছে, আমি মিডিয়াতে দায়িত্ব নিয়ে বসে। তাহলে একটা লোককে নিয়োগ করার আগে যেই লোকটা নৈতিক স্খলনের জন্য চাকরি গেছে, সে যদি বাইতুল মুকাররমের ইমাম বানান, তাহলে কি তার চরিত্র পরিবর্তন হবে? আপনার নামাজ পবিত্র হইতে গেলে আপনার বিশ্রাম পবিত্র হতে হবে। আমার নামাজ তো অপবিত্র, বিশ্রামের মধ্যে নামাজ পড়লে এবার তো গণ হবে না, এটা আমরা শূন্য থাকবে। তাইলে আপনি সুদ দিয়ে কি ভালো কিছু আশা করবেন? ডাকাত দিয়ে কি কিছু ভালো আশা করবেন? আচ্ছা দেখেন, এখানে আমরা হাসিনার, আমি ইতিপূর্বে আপনাদের চ্যানেলে বলছি যে হাসিনার যেই কারণের জন্য এই যে অনেকগুলো অপচয়,
জাতীয় জনগণের ট্যাক্সের টাকা অপচয় হচ্ছে, প্রজেক্ট হচ্ছে, বিভিন্ন অপ্রয়োজনীয় বা রাস্তা নাই ব্রিজ হয়েছে, হ্যাঁ, তো সেইগুলির কোনো তন্দ্র হচ্ছে না। এখানে দেখেন ওই প্রজেক্টগুলো যেটা অনুমোদিত প্রজেক্টগুলি আবার কিন্তু উইদাউট টেন্ডার কাজ করতেছে। আমি বিনয়ের সাথে ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, ওনার ক্রাইসিসে আমি কথা বলছি, আমার কষ্ট লাগে ওনার মতো একটা শ্রদ্ধেয় লোকের এগেনস্টে যায় আমি এই কথাগুলি বলতে, কিন্তু আমি দুর্ভাগ্য এটা বলতে হচ্ছে, কারণ ওনার নলেজে আছে কিনা আমি জানি না। তাইলে এই যে এখন কতগুলি দেখেন আপনি আমাদের জাদুঘর তৈরি করতেছে, জাদুঘরের মধ্যে কী রাখতেছে, খড়ম, চশমা, বালিশ, খাতা, এদের কী হবে? আমাদের জাতীয় জীবনের নিরাপত্তা নাই। সেখানে আমাদের মিউজিয়াম তো আছে, আর্মির মিউজিয়াম আছে, কী রাখছি আমরা ওর মধ্যে? এখানে দেখে কী শিখবে জাতি? আমার ইয়াং জেনারেশন কী শিখবে? খাতা বালিশ দিয়ে আমি এখানে 150 কোটি টাকা ব্যয় করব, বঙ্গভবন তো সেটা আবার উইদাউট টেন্ডারে কাজ করতেছে, গণভবন তো এখানে করছে। আরও নদী নির্মাণ কথা আপনার এর আগের অনুষ্ঠানে আমি বলছি, এরকম আরও অনেক আছে। আচ্ছা দেখেন আমাদের আইনমন্ত্রী ব্যক্তিগতভাবে আমার কিন্তু খাতির, আমার সাথে ওনার বন্ধুত্ব আছে, উনি এখন অ্যারেস্ট হয়েছে। ওনাকে আমি যখন হোম মিনিস্ট্রি থেকে আজিজের বাইকে যখন একটা প্রস্তাব পাঠাই, আমি টেলিফোন আমার রেকর্ড রাখছি, আমি বললাম যে আপনার কাছে কিন্তু একটা প্রস্তাব আসছে, একটা কালো অধ্যায়ের সৃষ্টি করবেন না, যে লোক এরকম খুন করছে তার আপনি হোম মিনিস্ট্রি থেকে আসতেছে, উনি বলে আচ্ছা ঠিক আছে আমি নলেজে রাখলাম। পরক্ষণে আমি দেখি কি উনি নিজে বলছে যে আমি জানি না, অথচ আমি তারে বলছি, আমার যেহেতু আমার বন্ধু ছিলেন। আপনাদের চ্যানেলে যখন আনলাম তখন ওনার আগে পিছিয়ে পুলিশ, সাগর সাহেব আমাকে বললো যে উনি কোন পদে আছে, এত পুলিশ তো রাষ্ট্রপতির আগে। আমি কেন, উনি বঙ্গবন্ধুর হত্যা মামলা করতেছে, সেই জন্য ওনার সিকিউরিটির ব্যাপার। তখন সিদ্ধেশ্বরী আপনাদের অফিস ছিল, ব্যক্তিগতভাবে আমার সাথে ইয়ে ছিল। দেখেন সেই লোকটা দেখেন মিথ্যা কথা বলে দিল, বলে যে আমি তো জানি না এটা। অথচ দেখেন ওই আজিজের ভাইকে ইয়ে করলো, রাষ্ট্রপতি ওরা তার বিয়ের অনুষ্ঠানে গেল, একটা লোক আসলো না, আবেদন করলো না, সেখানে করলো। এখন যদি সেম ঘটনার জন্য তো আমরা আওয়ামী লীগকে সরালাম, তো এখন সেম জিনিসটা যদি প্র্যাকটিস হয়, আপনি দেখেন আপনি অফিস অফ প্রফিট করতে পারে না পদে থেকে, আইসিটি মিনিস্ট্রির থেকে, এটা বিএনপিরও দায় আছে। বিএনপি সালাউদ্দিন সাহেবের ছেলে কেন এস আলমের যে টাকা লুটপাট করছে তার অফিস কেন সে করে, ওটা দেখাশোনা কেন, সে কাস্টোডিয়ান কেন, এটা কি সালে ভাই এটা উত্তর দিতে পারবে? তারপরে 1200 কোটি টাকা আইসিটির মিনিস্ট্রিতে ইয়ে করছে, একটা বিশেষ সহকারী আছে চেয়ারে, আর সালাউদ্দিন সাহেব আর তার ছেলে হলো এটার পার্টনার, আইসিটি মিনিস্ট্রিতে নিয়ে নিচ্ছে টাকা 1200 কোটি টাকাটা, বুঝছেন না? তাহলে এখন একটা অফিস অফ প্রফিট রেখে সে তো ব্যবসা করতেছে। আচ্ছা গেল এটা, আমি এই দায়িত্ব নিয়ে বলতেছি যে আমাদের টেম্পোরারি অ্যাডভাইজার আসছে, তাদের বেতন ভাতা, বাড়ির রেনোভেশনের জন্য ফার্নিচার কিন্তু কত টাকা খরচ হয়েছে, এই মাত্র 6 মাসের জন্য অ্যাপার্টমেন্টে 6 মাস চলে গেছে, কিন্তু সে ফার্নিচার কেনার জন্য তদবির করতে আছে। তো এই যে এখন ব্যাপার এটা পলিটিশিয়ানরা করছে, ঠিক আছে। এখন আমি ডক্টর ইউনূস সাহেবকে দায়িত্ব নিয়ে ওনার কাছে আমি প্রশ্ন রাখতে, স্যার কি এই খবরগুলি আপনি রাখেন? তাহলে আমি যে বলি যদি আমার কথাটা মিথ্যা হয়, আপনার আমাকে জবাব দিয়ে তার হতে আনেন। জি জি। হ্যাঁ, তো এই যে ঘটনা ঘটছে, এখন আমার সমস্যা তো অন্য জায়গায়, এখন সমস্যার সমাধানের যাইতে হবে আমি। তারপরে আসেন আপনি যে ইলেকশনের কথা উনি বলছেন, ইলেকশন করবে, রাজনীতিবিদরা মিটিং করতেছে, আউটপুট কি? 1 বছর তো হয়ে গেল, কি এর 5 দিনের মধ্যে আজকে অনেকগুলো রাজনৈতিক দলের সাথে কথা হয়েছে, 14টি রাজনৈতিক দল আজ মিটিং করেছে সন্ধ্যায়। আগামী 4-5 দিনের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। উনি তো তারিখ তো বলছে, উনি তো মাঠের খবর ওনার জানেন না, ওনার নলেজেও নাই ওটাকে দেওয়া নেই। আপনি দেখেন যারা দিনের ভোট রাতে করছে, একটা লোক তো বললো না যে আপনার কাছে এই বিষয়ে আসবো। ইমরান সাহেব প্রিন্স, আজ 14টি রাজনৈতিক দলের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে, নানান বিষয়ে আলোচনা হয়েছে, আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে, এবং সেখান থেকে বলা হয়েছে অনেকগুলো রাজনৈতিক দল, কেউ 3-4 দিন বলেছেন, কেউ 1 সপ্তাহ বলেছেন, কেউ 4-5 দিন বলেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। না, প্রথমে আমি পাটোয়ারি সাহেবের একটি বক্তব্য, উনি বলেছেন যে আমাদের মহাসচিব সাহেবের 1 বছর পরে এটা উপলব্ধি হলো কিনা, এটা আমি ওনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে মহাসচিব সাহেব এটা কিন্তু আরও প্রায় 6 মাস আগে তিনি কিন্তু এই কথাটাই অন্যভাবে বলেছিলেন, যে আজকে কোটটাই পরা কিছু লোক এসে সংস্কারের নামে যে কথাগুলো এখানে সামনে নিয়ে আসছেন, বলছেন, সাধারণ মানুষের সাথে কিন্তু সেই সংস্কারের কোনো মিল নেই। সাধারণ মানুষ সংস্কার চায়, উনি যে ভালো সঠিক বলেন আমি তা বলি না, আমি বলছি সময়ের কাছে সময় করতে হবে, না, তাহলে তো আমরা 1 বছর নষ্ট হইতো না। আমরা দিয়েছি সরকারকে, তো আমরা একটা যৌক্তিক সময় দিতে চেয়েছি। এই যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাবেন, এটাই আমরা চেয়েছিলাম। কিন্তু এই যৌক্তিক সময়টা যে আপনার প্রায় 1 বছর লেগে যাবে, এটা আমাদের কারো ধারণা ছিল না। এবং আমরা বলবো যে এটা সরকার যদি ডে 1 থেকেই, প্রথম দিন থেকেই যদি আপনার সংস্কারের ব্যাপারে, বিচারের ব্যাপারে তৎপর হতো, আজকে এতদিনে বাংলাদেশে নির্বাচন হয়ে একটা নতুন সরকার এবং সংসদ প্রতিষ্ঠিত হয়ে যেত। কিন্তু সেটা সম্ভব হয় নাই। সরকারের এই অনভিজ্ঞতা, তাদের এই যে কিছু ব্যক্তিকে
যে ভাড়া করার কথা বলা হচ্ছে, নিয়ে এসে বসিয়ে দিয়ে তাদেরকে দিয়ে একটা অনাধিকার একটা চর্চাই বলবো, যে আমরা মনে হচ্ছে ক্লাস করতেছি, বাংলাদেশের রাজনীতিবিদরা ওনাদের কাছে ক্লাস করতেছে মনে হচ্ছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, ওনারা টিচার মানুষ, সবাইকে ওনারা ছাত্র ভাবতে পারেন, ঠিক আছে, কিন্তু আমরা দেশ চালিয়ে এসেছি, কোনটা বাংলাদেশের জন্য উপযুক্ত, কোনটা উপযুক্ত নয়, কোনটা এখন উপযুক্ত, কোনটা 6 বছর বা 10 বছর পরে উপযুক্ত হবে, সেটাই তো কিছুটা ধারণা আমাদের আছে। আমাদেরকে তুলি মেরে আপনারা উড়িয়ে দিবেন, সেটা তো আর হতে পারে না। তো যাই হোক, আপনি আজকে প্রধান উপদেষ্টার সাথে কতগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনা, এবং সেই আলোচনায় কয়েকজন রাজনীতিবিদ বাইরে এসে যে কথাগুলো বলেছেন, হ্যাঁ এটা আমারও দৃষ্টিগোচর হয়েছে। আমরাও আজকে গুলশান অফিসে এটা নিয়ে আলোচনা করছিলাম, যে আমরা দেখেছি কেউ বলেছেন 5-7 দিন, কেউ বলেছেন 3-4 দিনের মধ্যেই প্রধান উপদেষ্টা তারিখ ঘোষণা করবেন, এবং আরেকজন বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা প্রধান উপদেষ্টা বলেছেন। এটা হলো যাদের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন তারা এসে বলেছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য কিন্তু আমরা এই পর্যন্ত পাইনি। আজকের বৈঠকের যে বক্তব্য, যে সাধারণত প্রেস সচিব অথবা কোনো উপদেষ্টা সেখানে থাকলে তারা এসে সেই বৈঠকের মানে আউটপুটটা জানায়, এর আগে কিন্তু তাই হয়েছে, আজকে কিন্তু সেটা আমরা দেখি নেই। তো এরকম যদি কোনো আলোচনা হয়ে থাকে অবশ্যই আমরা স্বাগত জানাবো, আর সেটা সরকারের কাছ থেকেই আমরা এই বক্তব্যটা প্রত্যাশা করি, এবং আমরা আশা করি যে এই যে বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই যে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠক, বিশেষ করে লন্ডনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠকের পর যে জয়েন্ট স্টেটমেন্ট, এবং সেখানে যে ফেব্রুয়ারি অর্থাৎ আগামী রমজানের আগেই নির্বাচনের যে একটা সময়সীমার ব্যাপারে বলা হলো, এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টা প্রশাসনকে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের যে নির্দেশ দিলেন, সেটার সাথে সামঞ্জস্যতা রেখেই যেন অতি দ্রুত আমরা প্রধান উপদেষ্টা এবং সরকারের কাছ থেকে নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট তারিখ আমরা যাতে পাই, সেটাই আমরা প্রত্যাশা করছি। এবং এই যে বাংলাদেশে আজকে যে অস্থিতিশীল একটা পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, আমরা বিভিন্নভাবে সরকার এবং দেশকে, রাষ্ট্রকে অস্থিতিশীল করার একটা প্রক্রিয়া বা একটা সমস্যাগুলো আমরা দেখছি, এবং দেখা যাচ্ছে যখনই নির্বাচনের বিষয়টা আলোচনায় আসছে, সুনির্দিষ্টভাবে যখন আলোচনায় আসছে, সিদ্ধান্ত আকারে আসছে, তখনই কিন্তু আমরা এই ধরনের আপনার এই ষড়যন্ত্র বা চক্রান্তের কথা আমরা শুনতে পাচ্ছি, চক্রান্ত দেখতে পাচ্ছি, এবং এইটা সমাজকে অস্থিতিশীল করে নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রচেষ্টা বলে আমরা মনে করি, এবং আজকে দেখেছি প্রধান উপদেষ্টা তিনিও সেটা মনে করছেন। তো সেই কারণেই আজকে আমরা বলবো যে এই সমাজকে স্থিতিশীল রাখার জন্য, দেশকে সঠিক পথে রাখার জন্য, এবং সর্বোপরি যে গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘদিন লড়াই করেছি, যে সুশাসনের জন্য যে লড়াই করেছি, যে আমরা ছাত্র গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার কথা আমরা বলছি, সেইটাকে বাস্তবায়ন করার জন্য যে শপথ আমরা নিয়েছি, তা যেন একটি সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে, জনপ্রতিনিধি সরকার গঠন করার মধ্য দিয়ে সেগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি। সেটির জন্য আমাদের সকলকে যার যার জায়গা থেকেই সহযোগিতা করতে হবে বলে আমি মনে করি। জনাব পাটোয়ারি, আজ যে রাজনৈতিক দলগুলো আলোচনা করেছে, আলোচনার মধ্যে তারা বাইরে এসে বলেছে তারা আরও 2টি বিষয়ের উপরে প্রাধান্য দিয়েছে। একটা হলো বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, এবং মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। স্বাস্থ্য উপদেষ্টার বিষয়টি এসছে এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটা উড়োজাহাজ দুর্ঘটনা হলো, সেখানে তার অনুপস্থিতি, এবং সেখান থেকে এই আলোচনাগুলো এসছে। এবং মাইলস্টোন ট্র্যাজেডিতে এখনও পর্যন্ত আসলে হয় কি, কোথাও কোনো একটা দুর্ঘটনা ঘটলে তো একটা মামলাও হয়, একটা অপমৃত্যু মামলাও হয়, এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস দেখা যায়নি। দেখুন, ওই যে আমি তো প্রথমে বললাম, আমরা সিলেকশনটাই হলো আসল। মাঝি মাল্লা সিলেকশনের সময় কিসের উপরে বেসিস করে এই লোকগুলি নিয়োগ করা হয়েছে, যে দেখেন উনি আজকে আমাদের এক্সপোর্ট বন্ধ হয়ে যাবে, ওষুধ সেক্টরটা দশ নামবে, কারণ আমাদের কম্পিটিটর হলো ইন্ডিয়া। এইখানে তার ইনডিসিশনের জন্য একটা ওয়ার্ডলেস লোকের এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বসাইছে, যে জীবনে কোনো জায়গায় সেকশন অফিসার ছিলেন না। ওখানে হয়েছে কি, গ্রামীণে কাজ করতো। গ্রামীণের কাজটা কি? গ্রামীণের কাজ হলো গ্রামীণ ব্যাংকের থেকে 4% সুদে টাকা নেয়।
ওখানে নিয়ে আসে 16% লোকে জনগণকে দেয়। তো এইটা যদি আপনি গভীরভাবে চিন্তা করেন, এটা কি লোকের মঙ্গল করলো না অমঙ্গল করে আপনাকে ইয়ে করলো? তার গরু নিয়ে আসতেছে, চাল নিয়ে আসতেছে। আপনি দেখেন তো কোনটা এনজিও কাজ করার পরে কোন লোকটা গাড়ি চালাচ্ছে, বাড়িতে বিল্ডিং হচ্ছে। আপনি তো গ্রামে যান, আমরা যাই, সালে ভাইও যাই, আমার দেখান তো একটা এই যে এনজিওর ঋণ নিয়ে কোন লোকটা বিল্ডিং করছে, কোন লোকটা সচ্ছল অবস্থা আছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা হলো কি, মানুষকে একটা দুয়াশার মধ্যে রাখা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিচ্ছে 4% সুদে। তাহলে আপনি 5% নিতে পারেন, 6% নিতে পারেন। আপনার উদ্দেশ্য জনসেবা করা যদি হয়ে থাকে, এখানে জনসেবা তো প্রফিট করে অত্যাচার করে জুলুম করে টাকা নিয়ে আসা তো হচ্ছে। তাহলে বাংলাদেশ ব্যাংক থেকে যে টাকা আনছে পরিসংখ্যান আমি দায়িত্ব নিয়ে বলছে কত টাকা নিয়েছে। ইভেন ইউনুস সাহেব নিজেও 4% সুদে টাকা নিয়েছে তার এনজিওর জন্য, কিন্তু উনি আদায় করছেন 16%। তো 16% আদায় করল, তাহলে এটা কী হলো? সার্ভিসটা কী পেলাম আমি? দিন শেষে কী পেলাম আমি? আমার ওই যে লোকটার গরু কেন নেওয়া হচ্ছে, চাল খুলে নেওয়া হচ্ছে, যে লোন নিচ্ছে। আপনি দেখেন, খুঁজে দেখেন আপনারা। আমার একটা লোক দেখান যে বিল্ডিং করছে গ্রামীণ টাকার লোন নিয়ে, বা ব্যবসা করে সে অনেক উন্নতি করছে, একটা দেখাতে পারবে না। তাহলে টাকার হলে বাংলাদেশ গভর্নমেন্টের, ওনার ওটা যে ওনার এনজিওটা ফেল করছিল, ফেল করার পরে এরশাদ ওনাকে বেল আউট করছে 300 কোটি টাকা দিয়ে। ওখানে যখন ওনার ওই ইয়ের সাথে গন্ডগোল লাগলো মিসেসের সাথে, ওই লোনগুলি তখন ওনার শ্বশুর ছিল না IMF কর্মকর্তা, বড় কর্মকর্তা, উনি লোন দিতেন। তো দেওয়ার পরে যখন ওনার পারিবারিক যখন সমস্যা হয়ে গেল, ওখানে লোন বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে কী করবো, গ্রামীণ ব্যাংক ফেল করছে, তখন এর সাথে বেল আউট করলো 300 কোটি টাকা দিয়ে। এখন আমার কষ্ট লাগে, স্যারের এত রেসপেক্ট করি, স্যারের এইগুলি আমি বলতেও আমার কাছে ভালো লাগে না, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আমি স্পেসিফিক জায়গায় বলতেছি। এবং স্যারকে আমি বলছি, স্যার আপনি কিন্তু 2 টাইমে ইলেকশন দিয়ে দেন, নাহলে ডিসেম্বরে আমি কিন্তু ডকুমেন্টারি মিডিয়ার সামনে আসবো। আমি এগুলি আমরা বলতে চাই না। তো দেখেন আমার কতটুকু আমি এটা স্বচ্ছতা থাকলে আমি কথাটা বলতেছি। তো আপনি দেখেন একটা প্রতিটা, আপনি যুক্তি এই দেশে কোন এনজিওটা কী করছে, এটা একটা বাটপারি ব্যবসা। এনজিওটা দেখেন আপনি টাকা গভর্নমেন্টের, সে 8%, 4% থেকে 8% না 16% নিচ্ছে লোকের থেকে, তার গরু নিয়ে আসতেছে। তো আমরা এনজিও কী অবদান রাখছে, কিন্তু আমরা ওই কথাগুলি যাইতে চাই না, কারণ আমার তো একটা নির্ভরতার জায়গা থাকতে হবে, আমাদের একটা তো আস্থার জায়গা থাকতে হবে। তো আমরা এরকম হতাশ হয়ে যাচ্ছে, আমাদের আস্থার জায়গাটা আমরা পাচ্ছি না। একটা লোকের আমি ইমাম সাহেবের দেখলাম, আপনারা দেখলাম, বা সুন্নতি লেবাস আছে, আপনি যদি মারতে চান তাহলে আমি কার কাছে ভরসা পাবো জাতি? তো আমাদের এই যে ভরসাহীন করে বলতেছে, এই ভরসাহীন করে বলতেছে, এটা দুর্ভাগ্য, কেউ কারো বিশ্বাস করবে না এখন আর। আমার বিশ্বাসের জায়গা তো আমরা নষ্ট করে বলতেছি আমরা। তো উনার এখন 84 বছর বয়সে আমি বিনীতভাবে ওনার কাছে বলবো, আমার কথা স্যার আপনি মনে কষ্ট নিয়েন না, আপনার ক্রাইসিস সময় আমরা এরকম হাসিনার আপনার পক্ষে কথা নিয়েছি, কিন্তু এখন হয়তো আপনি জানেন না। কিন্তু আমরা এই যে তথ্যগুলি ক্লুগুলিতে আপনি তদন্ত করেন, যদি আমার তথ্যগুলি অসত্য হয় তাহলে আমাকে বিচারের আওতায় আনেন, আর না হলে এগুলো সমাধান করেন। আচ্ছা দেখেন, এত কথা রুটিন ওয়ার্ক অ্যাডভাইজারি পরিবর্তন করবে, এটা রুটিন ওয়ার্ক। একটা লোক যেখানে তাজউদ্দিন ছিল, যেখানে বঙ্গবন্ধু ছিল, যেখানে সালাম তালুকদার ছিল, যেখানে জিল্লুর রহমান সাহেব ছিল, যে মন্ত্রণালয় একটা বাচ্চা ছেলেকে দেওয়া হয়েছে, তাহলে নবুয়তি তো 40 বছর আগে আল্লাহ দেয় নাই। সসটা যে সৃষ্টি করছে সে কি আমাদের কম জানে? সে সিজন করছে, বিভিন্নভাবে সিজন করে। যেমন আপনি দেখেন সরকারি স্কুলতে ডাইরেক্ট যখন মাস্টার ডিগ্রি তার সেক্রেটারি করতে পারে, সেকেন্ড লেফটেন্যান্ট যে কোয়ালিটিটাই অফিসারটা নেই, তা তো ডাইরেক্ট জেনারেল করে না কেন? ধাপে ধাপে তাকে ম্যাচিউর করে। আল্লাহ কিন্তু নবীকে ম্যাচিউর করছে, 40 বছর আগে নবুতি জানে। এখন দেখেন এত রাষ্ট্রের মূল টাকাটা খরচ হয় এলজিআরের মধ্যে। 2-3টা মেয়েও তারা সার করতে হবে, সেক্রেটারি সার করতে হবে, নাতির মতো বয়স, কি যোগ্যতার কি চাকরি পায় না, কোয়ার্টার জন্য আন্দোলন করছে, এখানে কিসের ভিত্তিতে এটা নিয়োগ দেওয়া হলো? যারা এই আন্দোলনের জন্য যারা আহত নিহত হয়েছে তাদের আত্মীয়স্বজন তো অ্যাডভাইজার বানানো হয়নি। তো তাহলে এই যে দেখেন সিলেকশনের মধ্যে ওনার ভুল। আপনি যদি সিলেকশন ভুল করেন তাহলে আপনি এটা পারফরমেন্স তো ডেলিভারি তো এরকম হবে। তো সেখানে এইটা বলতেছি, এখন ওনার এই যে দেখেন রুটিন ওয়ার্ক বদলি হয়। আমরা এর আগে এই সেম নেচার অফ গভর্নমেন্ট ছিল, রিসাবল হয়েছে না? তো যখন একটা কথা উঠলো, অস্ত্র নিয়ে কথা উঠলো, তার পিএস নিয়ে 200 কোটি টাকা 400 কোটি টাকা কথা উঠলো, বাবরে নিয়ে কথা উঠলো, তাহলে একটা রিসাবলও তো করতে পারে। তো উনি মনে হয় যেন প্যারালাইজ হয়ে গেছে ওনার, উনি এটা বোধশক্তি নেই ওনার, মনে হচ্ছে যেন। তো স্যার বিনোদ, আমার কথায় দুঃখ পাবেন না, আমি বিনীতভাবে এটার জন্য ক্ষমা চাই যদি আমার কোনো দুঃখ দিতে। আপনি কেন রুটিন ওয়ার্কে, কেন যাদের বিরুদ্ধে এত অভিযোগ আসছে আপনি পত্রপাঠ বিদায় করছেন না, অথবা রিসাবল করেন না, আপনার জন্য এতই তাদের জন্য পীড়িত আপনার জন্য, তাহলে আপনি ওদের বাদ দিয়ে না অন্য কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেন, যেখানে এত কথা উঠছে। আপনি নিজে বলেন তো স্যার, আপনি এরকম আপনার যদি এরকম অ্যাডভাইজার আপনি স্যার বলতেন ওই ধরনের ছেলেদেরকে স্যার বলবেন আপনি? তো সেখানে মেয়ররা তারা স্যার কইতে হবে, প্রতিটা উপজেলাগুলি তার আন্ডারে। কিসের ভিত্তিতে, অভিজ্ঞতা কিসের জন্য? সে তো চাকরি পায় না, সে তো কোটা আছে, রাজনীতিও করতে আছে।
আসেন আমরা এটার মধ্যে আসেন আমরা এনসিপির কথা বলেন যে আমি পিস্তলের দরখাস্ত করে সম্মানিত দর্শক, থাকুন আমাদের সাথে চ্যানেল আইয়ের অনলাইন প্ল্যাটফর্মে, ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। জি, আমি পিস্তলের দরখাস্ত করে অনুমোদন না হওয়া পর্যন্ত পিস্তল নিয়ে ঘুরতে পারবো? তারপরে দেখেন এখনো অনুমোদন পায় না, তারা কোয়ালিফাই করতে পারেন এনসিপি। ইলেকশন কমিশনের যে শর্ত দিচ্ছে প্রতিটা ডিস্ট্রিক্ট অফিস থাকতে হবে, কতজনের সিগনেচার নিতে হবে, এগুলো কিছু ফুলফিল করতে পারে না তারা। দেখেন আমরা একটা দুটো এমপি দাঁড়ালে একজনের উঠানের কাছে যে মিটিংয়ে ডাকে না, এই যে পায়ে পড়ে ঝড়কা বাঁধানো। আপনার দেখেন গোপালগঞ্জে যে এই ঘটনাটা করছে, ওখানে একটা সেন্সিটিভ একটা মানুষের একটা ইমোশনের ব্যাপার আছে। অন্য জায়গায় প্রসিডিউট ডিস্ট্রিক্ট করুক না, রেজিস্ট্রেশনটা পাক না, রেজিস্ট্রেশনে পাই না এখনো। এই রেজিস্ট্রেশন বা আমাদের অবৈধ পার্টি এটা, কারণ এটা যদি আইনের দৃষ্টিতে দেখেন রেজিস্ট্রেশন না পাওয়া পর্যন্ত বৈধতা নেই। কিন্তু দেখা যাচ্ছে সেখানে মিটিং করতেছে কোথায়, গোপালগঞ্জে, যাই এখানে আরও সমস্যার সৃষ্টি করতেছে। মানে ইলেকশনের আগে আরও কিছু সমস্যা করলে আপনার বাড়ির, আপনি যদি ইলেকশনে দাঁড়ান এমপি, আপনি কি আপনার অপোনেন্টের পার্টির বারান্দার মধ্যে যে মিটিং করবেন? নিশ্চয় করবেন না। যে এটা গায়ে পড়ে ঝরকা বাঁধানোর সুযোগটা করবেন, আপনি দূরে সরে মিটিং করবেন, যেটা রিয়েলিটি আমরা সবসময় দেখে আছি। কেন আমি উপজাতকে কেন ঝরকার রাস্তা খুলবো? এখন দেখেন ওখানে কত টাকা ব্যয় হলো, আর্মি গেলো, ডেফলে গেলো, জনগণের ট্যাক্সের টাকা খরচ হলো। কিন্তু এখানে এখন আমাদেরই এক বন্ধুকে ওখানে জাস্টিস তারিক সাহেবের ওখানে দিচ্ছে ইনকোয়ারি কমিটির চেয়ারম্যান করছে। ইনকোয়ারি করে কী করবে? সে আমাদের ঘনিষ্ঠ বন্ধু আমার গেছে, ভালো মানুষ, কিন্তু কত হয়েছে কী করবে? ওনার তদন্ত করতে গেলে সেখানে তো পয়সা ব্যয়, রাষ্ট্রের টাকা ব্যয় হবে এখানে। তো আমি ওই সুযোগ ওখানে দেখেন আমরা দুইটা পার্টি যখন বিএনপি আওয়ামী লীগ মিটিং করছে, সোশ্যালিস্ট দলের বিএনপির অনেক মিটিং বাতিল করে দেওয়া হয়েছে। তো যখন দেখছি এরকম একটা উদ্ভূত পরিস্থিতি, ইন্টেলিজেন্স রিপোর্ট তো আগে বলবে, ইন্টেলিজেন্সরা এত কিছু ইন্টেলিজেন্স জবাব দিতে রাখতে হবে, তারা আগে আর্লিয়ার ইনফর্ম করতে পারলো না কেন? তাহলে বদ্দার ওখানে তো এদেরকে স্টপ করে দিতে পারতো। এখন দেখেন ওই যে মধ্যে কতগুলি লোক মারা গেল, সম্পদ গেল, যান জীবন নষ্ট হলো, তা লাভ হলো কি? রেজাল্টটা কি আসলো, আমরা কি পেলাম? আমরা আপনাকে ধন্যবাদ সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানে। নির্বাচন যদি ঘোষণা হয় তাহলে কি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে মনে হয়? দেখেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের জন্য একটা বড় নিয়ামক। অবশ্যই তার আগেই তো আপনাকে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং সেই নিয়ন্ত্রণ করতে সরকার কেন ব্যর্থ হলো সেটাই তো আমাদের আজকে মানে বক্তব্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগামীতে সামনের দিনে যে আরো খারাপ হবে, ভালো হবে না এমন তো নয়। বুঝলাম না। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগামী দিনে তো ভালো হতে পারে না, সেটাই ভালো হতে হবে, করতে হবে। আপনার এই আইনশৃঙ্খলা বাহিনীকে এই পর্যায়ে নিয়ে আসলো কে? শেখ হাসিনা, আওয়ামী লীগ। এখানে একেবারে পলিউটেড করে আওয়ামী লীগের মানে একটা বি টিম বানিয়ে দেওয়া হয়েছিল, পেটোয়া বাহিনী বানিয়ে দেওয়া হয়েছিল, যে কারণে এই গণ অভ্যুত্থানের জনরোষ থেকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনার বাদ যায়নি। দুঃখজনক অনেক ঘটনাও তো ঘটেছে, এটা আমরা সমর্থন করি না। কারণ পুলিশ লাগবে, একটা রাষ্ট্রে পুলিশ থাকতে হবে, পুলিশকে সক্রিয় থাকতে হবে, পুলিশকে আপনার জনগণের বন্ধু হিসাবে থাকতে হবে। এটাকে যদি আপনি মানে জনগণের বিপক্ষে দাঁড় করে দেওয়া হয় তাহলে তো এই রাষ্ট্র চলবে না। তো সেই কারণে আমরা এই আওয়ামী দুঃশাসনের অবসানের পর আমরা তো সরকারকে প্রস্তাবও দিয়েছিলাম, এবং আমরা এই পুলিশ সংস্কার কমিশনেও আমরা অনেক প্রস্তাব দিয়েছি পুলিশকে নিরপেক্ষভাবে রাখা এবং তাকে সক্রিয় করার ব্যাপারে। সেগুলো তো আমরা দৃশ্যমান হতে দেখিনি। কেন হলো না? এই গত এক বছরে পুলিশ কেন সক্রিয় হলো না? কেন জনগণের জানমালের নিরাপত্তা আপনার হুমকির সম্মুখীন হলো? কেন আপনার এই সন্ত্রাসী চাঁদাবাজরা এখনও তারা ভয়ের মধ্যে থাকলো না? এগুলোর প্রশ্নের জবাব যদি আমরা খুঁজতে যাই অনেক কিছু বের হয়ে আসতে পারে, কিন্তু ওই প্রশ্নের মধ্যে আমরা না গিয়ে এখন বর্তমান যে বাস্তবতা সেই আলোকে নির্বাচনের আগেই আমরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও ভালো করা এবং এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় করা এবং তাদেরকে মানে সঠিকভাবে পথে যেন তারা চলতে পারে সেই ব্যবস্থাটা করা। একই সাথে নিরাপত্তা বাহিনীকেও তাদের সহযোগী হিসাবে সেখানে অবস্থান তৈরি করে দেওয়া, অন্যান্য যারা আছে আইনশৃঙ্খলা নিরাপত্তা বাহিনীর সাথে তাদেরকেও যেন আমরা ভালোভাবে রাখতে পারি, সক্রিয় করতে পারি, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ সামনে যে নির্বাচন, এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। দীর্ঘদিনের প্রত্যাশা, 15 বছর মানুষ, এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, তার স্বাধীন মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, এবং জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত হয় নাই, যে কারণে গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছিল। এবং সুশাসন বলেন, এই যে দুর্নীতি, লুটপাট, সমস্ত কিছু কিন্তু এইসব নির্বাচনের না হওয়ার কারণেই কিন্তু আপনার
হয়েছিল। তো সেই জন্য আমরা যতই সংস্কারের কথা বলি না কেন, নির্বাচন হচ্ছে একটা বড় সংস্কার। যদি ওই নির্বাচন আমরা করতে না পারি তাহলে জনগণ কিন্তু আমাদেরকে ক্ষমা করবে না। সেই জন্য আমাদের সকলের উচিত এই যে একটি মানে এই নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষভাবে করার ক্ষেত্রে একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বমহিমায় তারা যেন উঠে আসতে পারে, কাজ করতে পারে, সেই জন্য সেই ব্যবস্থাটা নেওয়া। এবং এটা যদি আমরা করতে পারি তাহলে নির্বাচনের অর্ধেক কাজ কিন্তু তার আগেই হয়ে যাবে। জনগণ চায় যে সুষ্ঠুভাবে ভোট দিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে যাওয়া, ভোট দিয়ে আবার তার বাড়িতে ফিরে এসে সুষ্ঠুভাবে থাকা, এইটুক নিশ্চয়তা জনগণ চায়। জি, ধন্যবাদ আপনাকে এ কে এম পাটোয়ারি। আমরা শেষ করব। সংস্কার বিষয়ে তিনি একটা কথা বলেছেন, সংস্কারের জন্য ঐকমত্য কমিশন আলোচনা করছে এবং হয়তো আগস্ট মাসের শুরুতেই সনদ এবং জুলাই ঘোষণা আসবে। শুনেন, এই সংস্কার বলে এটা ভ্যাগ কথা। এই সংস্কারের কোনো ইয়ে নাই। সংস্কারের তারা নিজের বাড়ির ফ্যামিলিদের মধ্যে সংস্কার করতে পারে নাই, যাকে ওদের সংস্কারের দায়িত্ব দিয়েছে। নাম মেনশন করতে চাচ্ছি না। তারপরে এখানে যে ইলেকশন যে করবে, ইলেকশন করলে দেখেন আমরা রাতের পর দিনে করছে, একটা অফিসারকে কিন্তু জব দিতে আওতানো হয় না, তাদেরকে চাকরি থেকে বিদায় করা হয়। এদের পত্র বিদায় করে দেওয়া উচিত ছিল। যারা হাসিনার এই সময় যে 17 বছর ধরে রাতের পর দিনে করছে, একটা লোক তো বিবেকের তাড়নায় বলে নাই যে এই যে আমরা যে আজকে কথা বলতেছি, কেন আমাদের অনেকে তো আছে এর মধ্যে, মিডিয়া অনেকে তো বলতেছে না, চ্যানেলে তো কিছু বলার সুযোগ করে দিচ্ছে। তো এখন দেখেন এখানে তো বলতেছে না কেউ। এখানে তো আপনারা কি বলছেন যে লোকগুলি সিল মারছে আগের দিন রাতে, তো সেই অফিসারগুলি সব বলেছে, খালি 3টা লোক। অবশ্যই বলেছি, কেন বলবো না? আচ্ছা, ওদের আমরা প্রথম দিন থেকে বলেছি এদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তো নিচে ব্যবস্থা সেটা সরকারকে জিজ্ঞেস করেন। আসেন, এটা সরকার কি বিএনপিতে আছে? বিএনপি সরকারে আছে। আছে। শুনুন, আমি বলি আপনারে, আপনাদের আপনি বিএনপি কে দোষারোপ করছেন কেন? আমরা বিএনপি এখন বিরোধী দল, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে একই কাতারে বিএনপির অবস্থান। তো বিএনপি সেখানে আপনার সরকারকে আমরা সেই আহ্বানটাই জানাতে পারি, প্রস্তাব দিতে পারি। সরকারকে ঘাড়ে ধরে বিএনপি এই কাজটা করাতে পারে না। সরকারকে আমরা বলেছি যে এই প্রশাসনের মধ্যে আওয়ামী ভূত লুকিয়ে আছে, এদেরকে আপনার তাড়াবেন না কেন? সেই তাড়ানোর কাজটা তো তারা করে নাই। আমি বলি যে ফেস সেভিং এর জন্য আপনি এই কথাটা বিএনপি কে কেন শুনুন, আমি বলি কেন বলতেছি, এই জন্য যে আপনারা ওই স্ট্রংলি অন্য যে কথাগুলো বলতেছেন, যতগুলো বলছেন ইলেকশনের কথা যতটুকু বলছেন, এভাবে স্ট্রংলি ওইগুলি বলেন। আরে ভাই, আমার আগে আপনি কি যা ওখানে ছিলেন শেষ করতে দেন। আচ্ছা, আপনাদের জবাব দিয়ে করতে হবে যে এস আলমের বাংলাদেশের টাকা লুট করছে আপনার সালাউদ্দিন সবার ভাই, কেন ওখানে পার্টনারশিপ? সালাউদ্দিন সাহেবের কথা যে আপনি বারবার বলছেন, তো আপনি উত্তর দেন। তার গাড়ি 200 গাড়ি নাকি করে প্রমাণ দেখান। হ্যাঁ, সে তার গাড়িতে গেছে না, ওখানে ইন্ডিয়া ছিল, কিন্তু গাড়িতে গেল কি করে? সে তো জবাব দিয়েছে, সেটা দল মনে করেছে সন্তোষজনক, সেটা হয়েছে। আপনি এস আলম কি সালাউদ্দিন সাহেবের পকেটে ঘুরে? এটা কি সঠিক? না, উনি ইন্ডিয়া থেকে আসার সময় শুনেন, ইন্ডিয়া থেকে আসার পরে 100 গাড়ি তার প্রটোকল দিয়েছে। সেটা শুনেন, রাষ্ট্রপতির ব্যাপারে কথা কইছে, সে অবজেকশন আপনি বলতে পারেন না। সে একটা গাড়িতে ভুলক্রমে উঠে পড়েছিল, তিনি বলেছেন যে এটা জানতেন না যে এটা ইসলামের গাড়ি। তার কোনো কর্মী হয়তো জানতেন না, সেখানে জানতেন 100 গাড়ি গেছে, উনি জানতেন না। 100 গাড়ির কথা কোথাও আসেনি আপনার কাছে, আমরা এই প্রথম আপনার কাছ থেকে শুনলাম। কেন যাবে ওখানে? তো উনি ইন্ডিয়ার কাছে শুনলাম, ইন্ডিয়া কোনো মিডিয়াতে তো আসে নাই 100 গাড়ির কথা। গেছে, আমরা খুঁজে দেখেন, শুনলাম, শুনেন, দেখেন কথা। আমি তো দেখি না, এখনো দেখেন। আপনি কেন 100 গাড়ির কথা? আচ্ছা, ওনার অফিসে ওনার ছেলে অফিস করতেছে, এইটা তো উনি বলেছেন, প্রমাণ দেন। উনি তো সরাসরি প্রমাণের কথা বলেছেন, উনি তো চ্যালেঞ্জ করেছেন। আপনারা তো সেটার কোনো সদুত্তর দিতে পারেন নাই। একজনকে আপনার ক্যারেক্টার যাবেন তাহলে তো হতে পারে না। আপনি দেখেন রাষ্ট্রপতির ব্যাপারে যখন অবজেকশন দিল ছেলেরা, তখন ওনারা বলছে রাষ্ট্রপতি, ওটা কিন্তু এস আলমের রিকমেন্ডেশনের প্রেসিডেন্ট, কিন্তু সেটার ব্যাপারে আপনার ওনারা অবজেকশন দিয়েছে। এটা কি বলবেন আপনারা? আরে ভাই, কোথাকার কি আপনি কোন দিকে টেনে নিয়ে আসছেন? ওইটা তো অবশ্যই রাষ্ট্রপতি, আমরা জানি আওয়ামী লীগের তৃতীয় শ্রেণীর কর্মীর মতো তার অবস্থান, তারপরও যেভাবে হোক তিনি দেশের রাষ্ট্রপ্রধান। এখন আপনি এই যে পরিবর্তিত পরিস্থিতিতে আপনার সংসদ নাই, মানে মন্ত্রিসভা নাই, প্রধানমন্ত্রী নাই, একটা উপদেষ্টা পরিষদ করেছেন আপনার, আমরা করেছি কোর্টের রেফারেন্স নিয়ে। সেখানে কোর্টের রেফারেন্স রেফারেন্স আছে কোথায় দেখেন? মিডিয়াতে দেন। অবশ্যই মিডিয়াতে নাই কেন? সেটা মিডিয়াতে আমি দিব কে? আমি দেবার কে? ওবায়দুল হাসান তো পলাতক, আপনি কোথা থেকে রেফারেন্স? আরে ভাই, কে পলাতক? ওবায়দুল হাসান। আরে ভাই, তখন সে নিয়ে তখন আপনার ইয়াতে আছে, তো সেটা মিডিয়া দিয়ে দেন। আরে ভাই, সেটা আমাকে বলছেন কেন? সরকারকে বলেন।
ভাই আপনি তো সব কথাতে আপনি তো ভিন্ন এজেন্ডা নিয়ে কথা বলছেন আমার কাছে মনে হচ্ছে। না আপনি মনে হইতে পারে, আমাকে বলতে দেন, আপনার মনে হইতে পারে এরকম। না না, সেখানে আপনি যখন এই কি বলে রেফারেন্স দিয়ে সরকার গঠন হলো, কে সরকারের শপথ করাবে? রাষ্ট্রপতির কাছে আপনারা আমরা গিয়েছি শপথ করানোর জন্য, শপথ হয়েছে। এখন সরকার রাষ্ট্রপতিকে সরানোর কথা আপনি কেন আগস্ট মাসে মনে হলো না 5 তারিখে, কেন আপনার ডিসেম্বর মাসে মনে হলো? সেটা যদি প্রশ্ন তুলি, শুনেন আপনি ভালো কাজ দেরিতে হলো ভালো না, নো সেটা ভালো কাজ না। আপনার সময়ের একটা অসময়ের 10টা, এটা মনে রাখতে হবে। আপনি রাষ্ট্রপতিকে যদি আপনি সরাইতে চান তাহলে তো দেশে বিপ্লবী সরকার কেন করলেন না আপনি? তো সেই কেন করলেন? তখন তো আমরা সমর্থন দিয়েছেন। কোথায়? আমরা শপথ অনুষ্ঠানে গেছি। আমাদের কোনো আমরা শপথ অনুষ্ঠানে গেছেন? অবশ্যই গিয়েছি। আমরা এখনো যাই, এখনো মনে করি রাষ্ট্রপতি তার পদে থাকাটা এটা সঠিক কাজ হয়েছে, তাকে পদে রাখাটা। বরঞ্চ রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার যে চক্রান্ত ছিল, সেই চক্রান্তের মধ্যে আমাকে বলতে দেন, শেষ করতে দেন। আমার সময় বলতেছেন না, শেষ করতে দেন, তারপর আপনি বলবেন। আমি রাষ্ট্রপতিকে যদি সরিয়ে দেওয়া হতো তখন দেশে নতুন করে সাংবিধানিক যে শূন্যতার সৃষ্টি হতো। প্রধানমন্ত্রী শূন্যতার সৃষ্টি হয় নাই? এই শূন্যতার প্রধানমন্ত্রী না, সেটা কোর্টের রেফারেন্স আসছে। রেফারেন্স দেখাতে পাচ্ছেন না তো। আরে ভাই, কোর্টের রেফারেন্স আমি দেখানোর কি? আপনি বলছেন কেন তাই? না দেখে বলছেন কেন? কেন না দেখে বলবো? আরে সেখানে সরকার নোটিফিকেশন করেছে, আমরা দেখতে চাই, আমরা দেখতে চাই। এটা আপনি দেখতে চান না কেন? আপনি কোর্টে রিড করেন, আজকে তো বললাম। না, রিড করেন আপনি রিড করা হয়েছে। টু দা পয়েন্ট মহসিন আপনি যে প্রধান বিচারপতির রুমের সামনে বসে থাকেন যে এটা রেফারেন্সের আমি কাগজ চাই, মানা করছে কি আপনাকে? শুনেন, আপনাদের পক্ষে গেলে তখন এটা সঠিক আছে। আজকে না, দেশকে কোন দিকে নিতে চান আপনারা সেদিকে বুঝতে হবে। সেটার জন্য আপনাদেরও দায়িত্ব আছে। আর সস্তার জন্য না, আপনাদেরও দায়িত্ব আছে। যা ইচ্ছা তাই বলবেন, আপনাদেরও দায়িত্ব আছে। আপনাদেরও দায়িত্ব আছে। হতে পারে না, আপনাদেরও দায়িত্ব আছে। তো আপনারা ক্ষমতা যাবেন, দায়িত্ব নিয়ে করেছি। আমরা রাষ্ট্রপতির সরানোর ব্যাপারে যে আমরা সম্মতি দেই নাই, এটা দায়িত্ব নিয়ে আমরা বলেছি রাষ্ট্রপতিকে সরানোর পরে কি হবে এটা আমাকে কনভিন্স হতে হবে, তাকে আমরা রাখতে চাই না। কিন্তু সেই বাঙালির বাংলা শিখে হবে না তো। আমরা প্রধানমন্ত্রীতে শূন্যতা আসলো না, প্রেসিডেন্টের বেলা আসলো। আপনি শেষ করুন। আচ্ছা, তারপর হলো কি, যেটার জন্য আমি বলতেছি, এখন বিএনপির অনেকগুলি ভুলের জন্য বিএনপি অনেকদিন ক্ষমতা থেকে বাইরে আছে। কেন আছে? আমরা চাচ্ছি যে বিএনপি একটা দেশপ্রেমিক ওরা ক্ষমতা আসুক, সেটা চাই। ওরা ভুল করে আবার যেন পিছিয়ে না যায়। এখনো সামনে যেসব সন্দেহের উপদ্রব হচ্ছে, বিএনপি অনেক দূরে চলে যাবে বিএনপি এই ভুলের জন্য। কারণ কেউ অনিবার্য নয়। যদি কোনো লোক এই ধরনের কেউ যদি আমাকে লেট মি ফিনিশ ফার্স্ট, আগে যে আপনাদের নিজের বেলা আসলে আপনারা তখন আপনাদের পছন্দ হচ্ছে না, পক্ষে গেলে পছন্দ হচ্ছে। আমরা নিরপেক্ষ, আমরা কারো পক্ষে না, আমরা নিরপেক্ষভাবে বলছি যে আপনারও আত্মশুদ্ধি, আত্মজিজ্ঞাসা করা দরকার যে দুনিয়ার টাকা সব লুট করছে। যখন প্রশ্ন আসছে, আর ফখরুল সাহেবের সেকেন্ড লাইনে নিয়ে যায়, ওরে ফ্রন্ট লাইনে নিয়ে আসছেন, আপনারা তারা আনছেন। ওখানে যাই সে বিভিন্ন লোকের সাথে কথা বলছে, ওখানে সে জেলখানা থাকার কথা, বাইরে গেছে, একটা ইলিগাল টেস্ট পাস হয়েছে, সেখানে এসে সে কীভাবে ওখানে গাড়ি নিয়ে ওখানে যায়। এখনও যে কথা উঠছে, এখনও তার ব্যবসার কথা বলা হচ্ছে, এগুলি উঠছে। তো তখন আপনার খতিয়ে দেখা দরকার। না, আপনি খতিয়ে দেখার দরকার। আমি আপনাকে বলছি না যে এটা সত্য, যেহেতু এই কথাগুলি উঠছে, একটা রেসপন্সিবল পার্টি হিসেবে আপনারা এগুলি দেখার দরকার। কেউ অনিবার্য নয়, পার্টির জন্য কেউ অনিবার্য নয়। পার্টির গুডউইলটা রক্ষা করতে হবে, সঠিক জায়গায় সঠিক কাজ করতে হবে, তাইলে আপনার নেক্সট ক্ষমতায় আপনারা যেতে পারেন। কারণ আপনাদের ফিল্ডটা তো ক্লিয়ার। এখন আপনারা নিজের ফিল্ড নিজে নষ্ট করতেছেন 2-1 জন লোকের জন্য। আপনারা এগুলি কেন এগুলি করতেছেন? আপনারা যখনই একটা কথা উঠছে আপনারা গভীরভাবে নেন, এগুলি উড়াই দিবেন না। আর তো কারো কথা উঠে, আপনার কথা তো উঠে না। আপনি তো আসসালামের লোকের ব্যবসা করছেন, আপনার কথা তো উঠে না, আপনার কথা তো উঠে না, আপনার কথা তো উঠে না। 2 নম্বর হলো আরেকটা জিনিস হলো যে ইলেকশন করবে, যাদের ইলেকশন করবে 3 জন লোক তো ইলেকশন করবে না। এই লোকগুলি তো চাকরি থাকার কথা না। পুরা লোক, বহু লোক বেকার আছে শিক্ষিত। এই ইলেকশন কমিশনে যারা হাসিনাকে রাতের ভোট দিনে করার জন্য যে করছে, একটা লোক কোনো প্রতিবাদ করে নাই। যেমন আমি স্টাবলিং সেক্রেটারি ধন্যবাদ দিব, উনি বলছে ডিসি যারা ছিল, রিটার্নিং অফিসার ছিল, সবগুলি যাদের 25 বছর হয়েছে তাদেরকে অবসরে দেওয়া হচ্ছে, আর 25 যাদের না হয়েছে তাদের ওএসডি করা হয়েছে, তারাই স্টেপ নিয়েছে। তাহলে ইলেকশন কমিশন আপনার এখানে যে এতগুলি লোকে সিলমালে প্রত্যেক ডিস্ট্রিক্ট অফিসার 3 জন লোকে কি ইলেকশন করবে? আরেকটা কথা হলো যে দেখেন, একটা মৃত্যুর আগে একটা চেয়ারের মধ্যে একটা সিমটম দেখা দেয়, মৃত্যুর আগে মৃত্যুর লক্ষণ দেখা যায়, ডায়াবেটিসের একটা লক্ষণ দেখা যায়, পেজের মধ্যে করে ইন্ডিকেট করে। তো একটা ইলেকশন করবে, ইলেকশন করার মধ্যে দেখেন কোনো বরাদ্দ নাই, ভোট বাক্স কেনার নাই,
ইভিএম কিনছে, ইভিএম গুলো একটাও কাজ করতেছে না, সেগুলো যে তদন্তের কথা বিএনপি বলতেছে না। আমরা শেষ করব। তারপরে এখানে ডিস্ট্রিক্ট অফিসার একটা এই লোক দিয়া একই লোক দিয়া ইভিএম দিয়ে কি নির্বাচন হবে? না, হোক বা না হোক, রাষ্ট্রের টাকা এই গভর্নমেন্ট এগুলো তদন্ত করবে না। 4,500 কোটি টাকা ব্যয় হয়েছে। এটা নির্বাচিত সরকার এসে তদন্ত করতে হবে তাকে। তো এখন এই ঘটনাগুলো তো আপনারা বলতে হবে, দাবিতে করতে হবে। আমরা শেষ করব। আপনাদের পার্টির যেগুলোর উপরে কথা উঠছে, আমি বলতেছি বিনয়ভাবে বলতেছি আপনাদেরকে, এইগুলির ব্যাপারে আপনারা গোড়ামি করবেন না। গোড়ামি করে আপনারা বহুদিন ক্ষমতার বাইরে ছিলেন, গোড়ামি না করে যেগুলি আমরা বলছি, তথ্য দিচ্ছি, এগুলো গভীরভাবে দেখেন, খতিয়ে দেখেন। শুনেন, ওবায়দুল হাসান নিজে টেলিফোন করছি, তারে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওবায়দুল হাসান, আরে ভাই, ওবায়দুল হাসান পালাইলো আপনার কোর্ট থেকে। তো আমরা তো এমন একটা জাতি হিসেবে আমরা বিশ্বের দরবারে এমন না, আপনি যে কথাটা বলছেন, আপনার মধ্যে কোনো জায়গায় ভুল করছেন। আপনি ওবায়দুল হাসানকে কখন পাওয়া গেল না? যখন সে আবার এই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ফুল কোর্ট, যখন তিনি আবার ডাকলেন, আমি নিজে ফোন করছি মিটিং, তখন কি শুনে কইতেছেন, আমি তো নিজে টেলিফোন করছি ভাই, টেলিফোন করছি। ওনার পালাইছে, উনি তো ডিএসএস কিছুদিন ছিল, বুঝছেন, আমার সাথে তো জানা আছে ওনার, তখন আমি ফোন করছি তো ওনার। আপনি যে কথাটা আমি একটু উনি যে শুনেন, ওবায়দুল হাসানকে আমি ফোন করছিলাম, আমি বলছি যে আপনারা এই যে যেগুলি হচ্ছে সোমোটো করেন, কিছু করে আপনারা এইগুলি দেশটাকে বাঁচান। ওনারা আমাদের এমন একটা জাতি হিসেবে আমরা বিশ্বের দরবারে বিখ্যাত হইলাম, আমাদের ইমাম সাহেব পলায়, আমাদের জাস্টিস পলায়, জেলে যায়, সেনাপ্রধান জেলে যায় এমএলএম কোম্পানি করার জন্য। চিফ জাস্টিস, এই যে দেখেন আপনারা ইয়ে কি যেন, ওই যে খায়রুল হক চিফ জাস্টিস হয়েছে, উনি গোপালগঞ্জের লোক, ওনাকে সিলেক্ট করছে ওইভাবে করার জন্য। দেখেন উনি 12 লক্ষ টাকা নিছে আমরা স্বাস্থ্য ইয়ে করার জন্য, ইয়ে থেকে, প্রধানমন্ত্রীর ফান্ড থেকে। তারপরে দেখেন একটা কতগুলি কনস্টিটিউশন পোস্টে কোনো বেনিফিট নিতে পারবে না, কোনো পদে আসতে পারবে না, কারণ তাহলে তো ওই সরকারকে সার্ভ করবে। তখন সে দেখা যায় তার আইন কমিশনের চেয়ারম্যান করা হলো। এই লজ্জাজনক কথা। আমাদের এখন এলএমএম কোম্পানি, ওই সিকিউরিটি কোম্পানিতে সেনাপ্রধানরা চাকরি করতে যাচ্ছেন, টাকা পাচারের মধ্যে জড়িত হচ্ছে, জেল কাটছে, আইজি করতেছে। এমন একটা দৃষ্টান্ত আমাদের ইমাম সাহেব যুদ্ধ, একটা চিফ জাস্টিস অ্যারেস্ট হবে একটা কনস্টেবলের মাধ্যমে, এটা তার প্রাপ্য। আপনাকে ধন্যবাদ। সেই জন্য এই ধরনের কথা প্রিন্স আপনাকে দিয়ে শেষ করব ছোট্ট করে। উনি বিএনপির কথা বলতে গিয়ে সালাউদ্দিন আহমেদের সম্পর্কে যে কথাগুলো বললেন, ইতিমধ্যেই সালাউদ্দিন আহমেদ নিজে এগুলো জবাব দিয়েছেন। দলের থেকেও বলা হয়েছিল, কখনো ওখানে 100 গাড়ি এসএলএম গ্রুপের গিয়েছিল কিনা ওনার সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে, এটা আমাদের জানা নেই। হ্যাঁ, তিনি একটি গাড়িতে উঠে পড়েছিলেন, তখন সেটা এসএলএমের গাড়ি হওয়ার কারণে তখন দল থেকে তাকে সেই স্ট্যান্ডিং কমিটির মেম্বার হওয়া সত্ত্বেও তাকে আপনার শোকজ করা হয়েছিল, এবং সেই শোকজের সেদিন জবাব দিয়ে তিনি সেখানে দলের কাছে তিনি দুঃখ প্রকাশ করেছেন, তিনি না জেনেই সেই গাড়িতে উঠেছিলেন। এইটার বক্তব্য সন্তোষজনক হওয়ার কারণে তার বিরুদ্ধে তখন ছেলের কথা বলেছেন, ছেলে এসআলম গ্রুপে বসছেন, তিনি এটা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে তার ছেলে এসআলম গ্রুপে বসে নাই। তৃতীয়ত হচ্ছে তিনি বলেছেন যে একটা লোক ইলিগেল জেসপাস মানে তাকে গুম করা হয়েছিল, হাসিনা গুম করেছিল, গুম করে সেই শোনা যাচ্ছে যে পার্শ্ববর্তী দেশের যে প্রতিরক্ষা বাহিনী আছে, গোয়েন্দা বাহিনী, তাদের মাধ্যমে তাকে সীমান্তের ওই পারে নিয়ে ফেলে রেখে দেওয়া হয়েছিল। তাকে আপনি ইলিগাল জেসপাস বলতে কি বুঝাচ্ছেন? যে নিজেই কি ওখানে তিনি চলে গিয়েছিলেন? তা না, দীর্ঘদিন তিনি সেখানে আইনের মাধ্যমে লড়াই করে তারপরে তিনি নিজেকে মুক্ত করেছেন। হ্যাঁ, তিনি যখন আওয়ামী লীগ আমলে যদি বাংলাদেশে ফেরত আসতেন, তার ভাগ্যে কি ঘটতো কেউ জানতো না। সেই জন্য আমরাই তাকে নিষেধ করেছিলাম যে আপনি এখন এসেন না, কারণ তার তখনও লিগ্যাল কাগজ কিন্তু সে তখনও পায় নাই আওয়ামী লীগ আমলে। এটা যখন পেয়েছেন তখন তিনি এসছেন। এখন এরকম একটা লোকের বিরুদ্ধে যখন আপনি কথা বলবেন যে ওনাকে আমাদের মহাসচিবকে নাকি সেকেন্ড লাইনে বসিয়ে তাকে ফ্রন্ট লাইনে দিয়ে দেওয়া হয়েছে, না, যা হচ্ছে আজকে আমাদের মহাসচিব নিজে একটি প্রথম আলোতে সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে বলেছেন যে এটা আমাদের যা হচ্ছে দলের সিদ্ধান্ত হচ্ছে। ওনার মহাসচিবের পক্ষে কি সম্ভব যে ওরকম ওই ক্লাসে যেয়ে সারাদিন বসে থাকা, যে সংস্কার কমিশনে, ঐক্যমত কমিশনে, সেখানে দলের সিদ্ধান্ত অনুযায়ী সালাউদ্দিন সাহেব যাচ্ছেন এবং দলের সিদ্ধান্ত অনুযায়ী কথা বলছেন। এই সিদ্ধান্ত প্রতিদিন ওই মিটিংয়ের পরে প্রতিদিন রাতে স্ট্যান্ডিং কমিটির মিটিং হয়। শুধু স্ট্যান্ডিং কমিটির মিটিং না, যারা বিশেষজ্ঞ রয়েছেন, রাষ্ট্রবিজ্ঞানী রয়েছেন, তাদের সাথেও বসা হয়, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথেও বসা হয়। বসে দলের বক্তব্য ঠিক করে পরের দিন সালাউদ্দিন সাহেব কোন বিষয় নিয়ে আলোচনা করবেন সেটা তাকে লিখিত দিয়ে দেওয়া হয়।
সেইটা তিনি সেখানে উপস্থাপন করেন। সালাউদ্দিন সাহেব তার নিজের বক্তব্য সেখানে উপস্থাপন করেন না। আপনাদেরকে এটা ধন্যবাদ, সেই আমরা কারণেই শেষ করব। এগুলো কথা বলে আসলে বল, হ্যাঁ বিএনপির কিছু সমস্যা থাকতে পারে, এগুলো ব্যাপারে বিএনপি সতর্ক আছে বলেই তো আমরা প্রায় 4000 কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। কই প্রশাসন তো তাদেরকে ধরে না। জি, ওই পয়েন্টটা আপনার ঠিক আছে। আপনি এছাড়া ওই এই পয়েন্টটা যে ঠিক আছে। বললেন যে দেশে সেনাপ্রধান পালিয়ে যায়, যে দেশে আপনার ইমাম পালিয়ে যায়, হ্যাঁ পালানো মতোর কাজ তারা করেছে বলেই পালিয়ে যায়। আমরাও যদি ওই পালানো মতোর কাজ করি, আমাদেরকেও সেই ভাগ্য বরণ করতে হবে। বাস্তবতা এইটা হলো সবচেয়ে বড় বিষয়, যে বাংলাদেশের জনগণ যেই মানে গণ অভ্যুত্থান ঘটিয়েছে 24-এ, সেই গণ অভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনে কিন্তু কাজ করতে হবে। ধন্যবাদ। সকলের চোখ কিন্তু আমাদের সকলের উপরেই আছে। জি, আমরা এটা শেষ বুঝতে হবে। আচ্ছা, ওটা হচ্ছে যে উনি যেটা বলছেন একটা বিদেশ থেকে আসা, উনি বিদেশে গেছে, ওখানে তার তো কাস্টডিতে থাকার কথা। সে তো তার বাড়ি কোন বাড়িতে ছিল, ওখানে কোন গাড়ি ব্যবহার করছে, ছবি আমার কাছে আছে। কাস্টডিতে ছিল তো। শুনেন আমার কথা, লেট মি ফিনিশ। কাস্টডিতে ছিল। ওনার ছেলে যে অফিস করছে, আমরা শেষ করব। কাস্টডিতে উনি এরপর ছিল তাহলে সেখানে। প্রিন্স আপনাকে ধন্যবাদ, একে সেখানে পাটোয়ারি তিনি আপনাকে কাস্টডিতে ধন্যবাদ। ছিলেন। সম্মানিত মুক্ত দর্শক, হওয়ার এতক্ষণ পরে তিনি আমাদের সেখানে সাথে ভালোবাসা থাকার ছিল। জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ একটা রইল। লজে দেখা হতে ছিল পারে সেখানে। সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।